দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল নবম লোকসভা নির্বাচনের সঙ্গে অদ্ভুত মিল 18। 1984 সালের 31 অক্টোবর নিজ বাড়িতেই নিরাপত্তা রক্ষীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন দেশের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেহ। ওই বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল অষ্টম লোকসভা নির্বাচন। কংগ্রেসের রাজীব গান্ধীর হাতে মায়ের মৃত্যুর পর গোটা দেশ জুড়ে যে সহানুভূতির হাওয়া বইছিল, তাতে 400-এর উপর আসনে লোকসভায় জয় পেয়েছিল কংগ্রেস। প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছিলেন রাজীব গান্ধী। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং। 1987 পর্যন্ত তিনি অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এরপর দলের শীর্ষ নেতৃত্ব বলতে গেলে রাজীব গান্ধীর সঙ্গে মতানৈক্যের কারণে কংগ্রেস ছেড়ে বেরিয়ে যান তিনি। তার ঠিক 2 বছর পর 1989-এর নবম লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হন বিশ্বনাথ প্রতাপ সিং। দুর্নীতি এবং তার সঙ্গে মন্ডল কমিশন, এই দুই ছিল সেই সময়ে তার নির্বাচনী প্রচারের অন্যতম হাতিয়ার। মাত্র 5 বছর আগে 400 আসনেরও বেশি আসনে জয় পাওয়া কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়। নির্বাচন ঘোষণার আগে কংগ্রেস হারতে পারে, এই ধারণা গুণা করে কেউ তা কল্পনা করতে পারেনি। কেননা কংগ্রেস শুধু যে 400-র বেশি আসনে জয় পেয়েছিল তা নয়, বেশিরভাগ কেন্দ্রে তাদের জয়ের ব্যবধান ছিল কয়েক লক্ষাধিক। রাজীব গান্ধীর জনপ্রিয়তাও ছিল তুঙ্গে। সবারই ধারণা ছিল জয়ের ব্যবধান হয়তো কমবে, কিন্তু ক্ষমতায় থাকবে কংগ্রেস, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হবেন রাজীব গান্ধী। অথচ বাস্তবে সেটা হয়নি। 18তম লোকসভা নির্বাচনের গতি প্রকৃতি কি সেই পথই এগুচ্ছে? অন্তত রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত এমনটাই। ষষ্ঠ দফার নির্বাচন আগামীকাল। এরপর 1 জুন আরও এক দফায়, অর্থাৎ শেষ দফার নির্বাচন। নির্বাচনে কে জিতবে কিংবা কে হারবে তা এখনই বলা সম্ভব নয়। কিন্তু ভোট প্রচারের গতি প্রকৃতিতে রাজনৈতিক বিশ্লেষকরা 1989-এর ছায়াই দেখতে পাচ্ছেন। মোদী সরকারের 10 বছরের শাসনকালে রাফেল থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে দুর্নীতির অভিযোগে বিরোধীরা প্রধানমন্ত্রীকে বিঁধতে চেয়েছেন, কিন্তু কোনোবারই সফল হননি। এবারে কিন্তু নির্বাচনী বন্ড ইস্যুতে সেই সাফল্য এসে গিয়েছে বিরোধীদের কাছে। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করার পর বিজেপি তো ভোটেই যথেষ্ট ব্যাকফুটে। প্রধানমন্ত্রী নিজেও এতদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে সযত্নে লালিত তার ভাবমূর্তি যে সাধারণ মানুষের কাছে অনেকটাই ফিকে হয়েছে তা বলা বাহুল্য। বিরোধীরাও তাদের প্রচারের অন্যতম হাতিয়ার করেছে নির্বাচনী বন্ড ঘিরে দুর্নীতিকে, সেই সঙ্গে সংবিধান ও সংরক্ষণ। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান সংরক্ষণ বাঁচিয়ে রাখার অন্যতম হাতিয়ার। স্বাভাবিকভাবে সংবিধান ও সংরক্ষণের প্রচার কিন্তু পৌঁছে গিয়েছে মাটির অনেক কাছাকাছি, ঠিক যেমন মন্ডল কমিশনের প্রচার পৌঁছে গিয়েছিল ঘুরে ঘুরে। 1989 সালে মন্ডল এবং 1924 সালের সংরক্ষণ কিন্তু অনেকটা একই রকম ইস্যু। এই ধরনের ইস্যুর চোরা স্রোত কোন দিকে ধাবিত হয়, ভোটের ফলাফলের পর তার উপলব্ধি আসে। 2 মাস আগেও যে নির্বাচনকে প্রায় একপেশে মনে হয়েছিল, তাতে একটা নাটকীয় মোড় কিংবা কঠিন লড়াইয়ের এই একটাই সবচেয়ে বড় কারণ বিশেষজ্ঞদের চোখে। নবম লোকসভা নির্বাচনের সঙ্গে এক অদ্ভুত মিল তার গুণিতক 18তম লোকসভা নির্বাচনের। ফলাফলেও সেই মিল দেখা যাবে। বিরোধীরা সেই আশাতেই বুক বেঁধেছেন। তাদের দাবি 300-র বেশি আসনে জয় আসবে। অন্যদিকে আত্মবিশ্বাসী শাসক বিজেপি 5 দফার ভোটেই তাদের ঝুলিতে 300-র বেশি আসনে চলে এসেছে বলে দাবি। উত্তর মিলবে সেই 4 জন। মন্ত্রীরা ব্যস্ত প্রচারে, স্থবির প্রশাসন, বেহাল জনজীবন। দীর্ঘমেয়াদী অষ্টাদশ লোকসভা নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার অনেক সদস্যই ব্যস্ত পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে। ফলে পাহাড় থেকে সমতল সর্বত্র মুখ তুবড়ে পড়েছে জনকল্যাণমুখী সমস্ত কাজকর্ম। যদিও এতে বিন্দুমাত্র হেলদোল নেই রাজ্য প্রশাসনের। সবচেয়ে ভয়াবহ অবস্থা আগরতলা পুর নিগমের। পুর প্রধান রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনী প্রতিদ্বন্দ্বী হওয়ায় দীর্ঘদিন কোনো নজরই দেননি বলে গুরুতর অভিযোগ তুলেছেন পুর নাগরিকরা। সিংহবাগ ওয়ার্ডে
ভয়াবহ জনদুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ। প্রায় অভিভাবকহীন অবস্থায় ওয়ার্ডগুলির সর্বত্র মশার উপদ্রবে দিনের বেলাও থাকা যাচ্ছে না। নালা নর্দমাগুলো পরিষ্কার করা হচ্ছে না। নরক গুলজার অবস্থা। সন্ধ্যায় স্ট্রিট লাইট না থাকায় মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। পাশাপাশি পানীয় জল সরবরাহ নিয়ে অতিষ্ঠ মানুষ। জলের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে জোর দাবি করেছিলেন 2023 সালের মধ্যেই রাজ্যের প্রতিটি ঘরে পৌঁছে যাবে পরিশোধিত পানীয় জল। এই পরিশোধিত পানীয় জলের যে কি বেহাল অবস্থা তা পরীক্ষা করলেই বোঝা যাবে। মানুষ তো দূরে থাক, গবাদি পশুর পানিরও অযোগ্য লৌহ ও মাটি মিশ্রিত তথাকথিত পরিশোধিত পানীয় জল। তাও এই পানীয় জল সরবরাহের কোনো নিয়ম নেই, সময় নেই। অথচ প্রতি বছরই জলের ট্যাক্স বা জলকর বাড়িয়ে চলেছে পৌর নিগম। আগরতলা পৌর নিগম এলাকায় বসবাসকারী নাগরিকদের বিভিন্ন সমস্যায় জর্জরিত। মশার উপদ্রবে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং এই সমস্যা দূরীকরণের জন্য কোনো ইতিবাচক পদক্ষেপ নেই। পানীয় জলের সংকট নাগরিকদের তাড়িয়ে বেড়াচ্ছে। শহরে পুরনো জল সরবরাহের লাইনগুলিতে পর্যাপ্ত জল আছে না। শহরাঞ্চলে জল নিষ্কাশনের সমস্যা দীর্ঘদিনের, তাই এখনো নিরসন হচ্ছে না। বর্ধিত পৌর এলাকায় আয়রনমুক্ত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ হচ্ছে না। বর্ধিত এলাকার অনেক ওয়ার্ডে স্ট্রিট লাইট নেই। রাস্তাগুলি সংস্কার হচ্ছে না। অনেক রাস্তায় পাকা ড্রেন নেই। ডাস্টবিনের অভাবে বর্জ্য পদার্থ ফেলার জায়গা নেই। বার্থ ডেথ সার্টিফিকেট সংশোধন হয়ে প্রশাসনিক কাছে নাগরিকগণ হয়রানির শিকার হচ্ছেন। সম্পদ কর নির্ধারণ করতে এজেন্সির মাধ্যমে পরিমাপ করার ফলে বহু অসঙ্গতি দেখা দিচ্ছে। ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় রথের চাকা আটকে যাবে। এবার মোদিলহর নেই, কিন্তু ভূত কৌশলী প্রশান্ত কিশোর সহ অনেক বড় বড় সংস্থার পক্ষ থেকে যে সার্ভে প্রকাশ করা হচ্ছে, এতে দেখা যাচ্ছে এবারও মোদিজির দল 300-এর বেশি আসনে জয়লাভ করবে এবং মোদিজির তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ হবে। ভারত স্বাধীন হওয়ার পর কেবলমাত্র জওহরলাল নেহরুই তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে একটানা 15 বছর দেশ শাসন করার সুযোগ পেয়েছিলেন। দেশের জনতা দুহাত ভরে প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত জওহরলাল নেহরুকে সমর্থন জানিয়েছিল এবং আজও একইভাবে শ্রদ্ধা রাখছে দেশের মানুষ জওহরলাল নেহরুর প্রতি, যার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরুর প্রপুত্র রাহুল গান্ধীর প্রতি দেশের মানুষের বিশ্বাস ও ভালোবাসা দেখে। গোটা দেশ জুড়েও একটা আলাদা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে রাহুল গান্ধী ওই নেহরুর পরবর্তী বংশধারার মানুষদের ক্ষেত্রে। নেহরুজির কোনো পুত্র সন্তান ছিল না, তাই নেহরু কন্যা ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন নেহরুজির মৃত্যুর পর। কিন্তু তেমনি ইন্দিরার দেহরক্ষীর হাতে মৃত্যুর পর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন তার পুত্র হিসেবে। রাজীব রাজনীতিতে ছিলেন না, পেশায় একজন পাইলট ছিলেন, কিন্তু পারিবারিকভাবে রাজনীতি ছিল তার উত্তরাধিকার। তেমনি প্রধানমন্ত্রী হওয়ার পর রাজীব গান্ধীকেও প্রাণ দিতে হয়েছে আত্মঘাতী এক আততায়ীর হাতে। দেখা গেল নেহরুর সুনীত ধারা যাদের মধ্যে প্রবাহিত হয়েছে তাদের সকলের জীবনই হুমকির মধ্যে পড়ছে। সরকার তাই রাজীব গান্ধীর পরবর্তী বংশধরদের জন্য সুরক্ষার ব্যবস্থা করলেন। 10 বছর আগে মোদিজি যখন ক্ষমতায় আসেন তখন রাহুলকে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পুত্র রাহুল গান্ধী পারিবারিক উত্তরাধিকারী হিসেবে প্রাপ্ত রাজনীতির ধারাবাহিক প্রভাবে রাজনীতিতে এলেও মোদিজি রাহুলকে পাপ্পু বলে অবজ্ঞা করতে শুরু করলেন। কংগ্রেস দেশের ক্ষমতায় নেই 10 বছর। কয়েকটি রাজ্যে অবশ্য ক্ষমতায় রয়েছে কংগ্রেস এবং কিছু কিছু রাজ্যে কংগ্রেসই বড় বিরোধী শক্তি। কিন্তু দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এই যে দুইজন শাসক দলে বিজেপির মুখ্য নেতৃত্ব বলা চলে, তারা একদিনের জন্য কংগ্রেস এবং রাহুল গান্ধী ও তার পূর্বপুরুষ প্রয়াত রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে কথা না বলে কোনো সভায় ভাষণ দান শেষ করেননি। মোদিজির কথায় নেহেরু, ইন্দিরা, রাজীব থেকে শুরু করে পূর্বতন কংগ্রেসী প্রধানমন্ত্রীগণ যেন দেশের জন্য কিছুই করেননি। যা কিছু হচ্ছে তাই এই মোদিজির জন্যই ভারতে হচ্ছে। কিন্তু ইসরোর চন্দ্রাভিযান থেকে রেশনে 5 কেজি চাল বা গম বিনামূল্যে দেওয়া পর্যন্ত সবকিছুই কিন্তু সেই কংগ্রেসী প্রধানমন্ত্রীদের নেওয়া কর্মসূচি। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনা যা ছিল তা কংগ্রেসের শাসনাকালে ইন্দিরা আবাস যোজনা। মোদিজির 10 বছরের শাসনের উল্লেখযোগ্য কাজগুলি কি? এর মধ্যে রয়েছে নোটবন্দি,
ট্যাক্স ব্যবস্থা সংশোধন করে জিএসটি, অগ্নিবীর প্রকল্প, আর আছে মোদি গ্যারেন্টি, যার আবার ওয়ারেন্টি বেশি দিনের জন্য নয়। যে কোনো ভোটের আগেই এই গ্যারেন্টি কার্ড ইস্যু করা হয়, মেয়াদ নির্বাচন পর্যন্ত থাকে।